বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের একবার করে হলেও বিদেশে ২ বছর বাধ্যতামূলক থাকা উচিত। কেন থাকা উচিত? কারণ আপনি যখন বিদেশে থাকবেন বা দেশের বাইরে থাকবেন, বাংলাদেশ থেকে বের হয়ে অন্য একটা দেশে যাবেন, সেখানে কিন্তু আপনার বা মাটি বলেন, বাতাস বলেন, গাছপালা বলেন, সব কিছুই আপনার কাছে অপরিচিত, ভিন্ন একটা। তখন আপনার কাছে একটা অনুভব হবে বাংলাদেশের প্রতি আপনার টান। জুলাই আগস্টে সবচেয়ে বড় অবদান ছিল প্রবাসীদের, কারণ তখন কিন্তু দেখা গেছে যে প্রবাসীরা বাংলাদেশকে কতটুকু ভালোবাসে। আমি যখন ২০১৭ সালে আমেরিকা থেকে বাংলাদেশে আসি, আসার পর বাংলাদেশে আমার নিজের গ্রামে যেটা দেখলাম যে অনেক অবহেলিত মানুষ সেখানে আছে, তাদের জন্য কিছু করার চিন্তাভাবনা শুরু করি। সেই চিন্তাভাবনা থেকে এই দ্বীপ ফাউন্ডেশনের জন্ম। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রথম আমরা দ্বীপ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। সত্যিকার অর্থে দ্বীপ ফাউন্ডেশন যারা সমাজে পিছিয়ে পড়ে আছে তাদেরকে নিয়ে কাজ করছে বর্তমানে, এবং ক্রাইসিস মুভমেন্টও দ্বীপ ফাউন্ডেশন কাজ করেছে। বিশেষ করে বন্যা হয়েছে যে লাস্ট ইয়ারে, এই বন্যার সময় দ্বীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে কুমিল্লাতে যে বন্যা হলো, বেড়িবাঁধ ভেঙে যে কয়েকটা গ্রাম প্লাবিত হয়ে গেছে, সেই গ্রামগুলোতে আমরা দ্বীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে রান্না করা খাবার দেওয়ার চেষ্টা করছি, নগদ অর্থ দেওয়ার চেষ্টা করেছি। তো মূলত দ্বীপ ফাউন্ডেশনের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে পিছিয়ে পড়া মানুষগুলো যারা আসলে সমাজে অবহেলিত, এবং অনেক বিশেষ করে বাচ্চারা যারা বাংলাদেশে দেখেন এখন বিভিন্ন স্কুল, সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু কমে গেছে। প্রাথমিক যে স্কুলগুলোতে সেখানে কিন্তু বাচ্চারা আসলে যাচ্ছে না, বা সেখানে যাওয়ার সুযোগটা আসলে তাদের নেই। তো তাদের এখানে কারণটা কি, এই কারণটা ফাইন্ড আউট করার পেছনে কাজ করেছে দ্বীপ ফাউন্ডেশনের টিম, এবং তাদেরকে বই খাতা, তারপর হচ্ছে পোশাক, নগদ অর্থ, এই ধরনের সাহায্য দিয়ে যেন শিক্ষার প্রতি যে একটা আগ্রহ তৈরি করা, সেই কাজটা করছে দ্বীপ ফাউন্ডেশন। আমি ১৬ বছর প্যারিসে থাকি। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের একবার করে হলেও বিদেশে ২ বছর বাধ্যতামূলক থাকা উচিত। কেন থাকা উচিত? কারণ আপনি যখন বিদেশে থাকবেন বা দেশের বাইরে থাকবেন, বাংলাদেশ থেকে বের হয়ে অন্য একটা দেশে যাবেন, সেখানে কিন্তু আপনার মাটি বলেন, বাতাস বলেন, গাছপালা বলেন, সব কিছুই আপনার কাছে অপরিচিত, ভিন্ন একটা। তখন আপনার কাছে একটা অনুভব হবে বাংলাদেশের প্রতি আপনার টান, দেশের প্রতি আপনার টান, দেশের প্রতি আপনার মায়া, পরিবারের প্রতি মায়া, এবং দায়িত্ব কর্তব্য দুটেই আপনার চোখের সামনে তখন ভাসবে। প্রবাসে যারা থাকে, প্রায় ১,৩০,০০,০০০ মতো প্রবাসী এখন আছে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে। জুলাই আগস্ট আন্দোলনের সময় প্রত্যেকটা প্রবাসী, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাক্টিভ, তখন আমাদের সামনে একটা বিষয় চোখে পড়েছে, বাংলাদেশকে বাঁচাও, বা বাংলাদেশের প্রতি যে একটা মায়া তাদের, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম ভরে গেছে, তাদের লেখনীতে, তাদের বক্তৃতায়, কথা বলা, সব কিছুতে। এবং দেখেন, রেমিটেন্স শাটডাউন করে কিন্তু প্রবাসীরা বিশাল একটা ভূমিকা রেখেছিল। আর বাংলাদেশের যে কোনো ক্রাইসিস মুভমেন্টে যখন আপনি একটা ফান্ড রাইজিং করতে চান, তখন কিন্তু অটোমেটিক্যালি প্রবাসীরা সবার আগে এগিয়ে আসে। তার কারণ একটাই, সেটা হচ্ছে দেশপ্রেম। আর প্রবাসে থাকলে আপনার ভিতর যে একটা দেশপ্রেম আছে সেটা জাগ্রত হবে। আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনি কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করলে অনেক সময় অনেক আইন কানুন আপনি মানবেন না। কেন? কারণ আপনি অভ্যস্ত ওইভাবে। বিদেশে যাওয়ার পরে দেখবেন আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, একটা অফিসে গেলেন, আপনি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছেন। এখানে কিন্তু বাংলাদেশে আপনি বিভিন্ন অফিস আদালতে দেখবেন কে কার আগে জমা দিবে। তারপর আপনার চলাফেরার ক্ষেত্রেও অনেক সময় আপনারা যেমন একটা ময়লা আবর্জনা আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ফেলে দিচ্ছেন, বিদেশে কিন্তু আপনার সেই সুযোগ নেই, কারণ আপনার জরিমানা হয়ে যাবে। বা আপনার এটা দেখবেন যে আরেকটা লোক, ওখানকার স্থানীয় লোক, একটা একটা কেক খেয়েছে, তার হাতে একটা প্লাস্টিক রয়েছে বা পানির বোতল, সে কিন্তু এটা হাতে নিয়ে ঘুরতেছে, একটা ডাস্টবিন খুঁজতেছে সেই ডাস্টবিনে ফেলার জন্য। তো সুতরাং এই যে অভ্যস্ততা, সেটা কিন্তু আপনি বাংলাদেশে থেকে সেই অভ্যস্ততা হবে না আপনার। আপনি যেমন, আমি নিজে যখন বাংলাদেশে আসি, অনেক সময় পানি খেয়ে বোতলটা হাতে নিয়ে ঘুরি, কোথায় ফেলাবো? হ্যাঁ, দেখা যাচ্ছে আমার পাশে যারা থাকে তারা বলে এইখানে ফেলে দেন। এই বিষয়টা কিন্তু বাংলাদেশে থাকলে কিন্তু এটা হইতো, আমারও এমন হতো যে বাংলাদেশের বাকি যারা বা আমি অন্যান্য নাগরিকের মতো হয়তো বা এমন বিহেভ করতাম, কিন্তু বিদেশে থাকার কারণে আমার যে অভ্যস্ততায় একটা পরিবর্তন আসছে, এবং দেশের প্রতি যে আমার টান বা ভালোবাসা অনুভূত হয়েছে, সেটা কিন্তু বিদেশে না গেলে কখনোই হতো না। এই জন্য আমি বলি সবসময় যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে ২ বছর বাধ্যতামূলক বিদেশে রাখা উচিত, তাহলে হয়তো বা তাদের দেশের প্রতি একটা অনুভব হয়। এখনকার সময় তো আপনার ইন্টারনেট সহজলভ্য হয়ে গেছে, যার ফলে কিন্তু সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে বা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে, ইউটিউব চ্যানেলে তারা ঢুকে বিভিন্ন সংবাদ পাচ্ছে, বা ফেসবুকের নিউজ ফিডগুলোতে তারা বিভিন্ন ধরনের সংবাদ পাচ্ছে। সহজেই একটা কানেক্টিং হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, যার ফলে
বাংলাদেশের কোথায় কখন কি ঘটছে না ঘটছে মুহূর্তের মধ্যে এই খবরগুলো পেয়ে যাচ্ছে, যার ফলে প্রবাসীরা দেশের প্রতি যে শুরুতে যে কথাটা বললাম যে টান বা অনুভব সেটা কিন্তু আরও বাড়ছে। একটা জায়গায় মনে করেন আপনি এক্সাম্পল বাংলাদেশের কোনো একটা জেলায় এমন একটা ঘটনা হয়েছে যেখানে বাংলাদেশের মানুষের সবার হৃদয় জয় করে ফেলছে, প্রবাসী থেকেও কিন্তু সেম, মানে শুধু তার শরীরটা বিদেশে পড়ে আছে বা প্রবাসে পড়ে আছে, তার হৃদয় আত্মা পুরোটাই কিন্তু বাংলাদেশে, এবং সমানভাবে সহানুভূতি কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু দেখায়। আমি প্রায় 16 বছরের কাছাকাছি সময় প্যারিসে থাকি, তো প্রায় 45টা দেশ এই পর্যন্ত আমি গিয়েছি, প্রায় 600 শহরের মতো। শুরুতে যে সমস্ত দেশগুলোতে বাংলাদেশের সংখ্যা ছিল খুবই নগণ্য, এখন কিন্তু আপনি ইউরোপের সবগুলো দেশেই বাংলাদেশের সংখ্যা বাড়ছে। বিশেষ করে ফ্রান্সের কথা যদি বলি, 1 লাখের উপরে বাংলাদেশি হয়ে গেছে। আমি যখন গেছি তখন 10 থেকে 15,000 বাংলাদেশি ছিল, এখন 1 লাখের উপরে। তো সাংবাদিকতা করার সুবাদে বিভিন্ন মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে। আপনি যেটা বললেন যে থার্ড জেনারেশনের চলে আসছে এখন, তো থার্ড জেনারেশন বা সেকেন্ড জেনারেশনের যে ছেলেপেলে এখন আছে ওখানে মেইন স্ট্রিমের সাথে মিশে গেছে, ওদের দেশের প্রতি টান আছে, বাবা মার কথা শুনে অথবা বাবা মার মুখ থেকে দেশের প্রতি নানান কথা শুনে ওরা বাংলাদেশের প্রতি একটা আবেগ তাদের হয়। কিন্তু যারা পুরাতন লোক আছে বা যারা আমাদের মতো ইয়াং জেনারেশন যারা গেছি, তাদের তো বাংলাদেশের প্রতি হিউজ পরিমাণ টান। জুলাই আগস্টে সবচেয়ে বড় অবদান ছিল প্রবাসীদের, কারণ তখন কিন্তু দেখা গেছে যে প্রবাসীরা বাংলাদেশকে কতটুকু ভালোবাসে, কারণ তারা একটা মানে একাত্মতা ঘোষণা যেটা বলে আপনার প্যারিসে সবচেয়ে বড় মানবাধিকার চত্বর রিপাবলিকে যে সমাবেশ হয়েছে, সেখানে কিন্তু দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ সেখানে জড়ো হয়েছিল, এবং বাংলাদেশের ছাত্রদের সাথে তারা যে একাত্মতা ঘোষণা করছে, রেমিটেন্স শাটডাউন করছে, তো এতেই বোঝা যায় যে মানে বাংলাদেশের যে কোনো ক্রাইসিস মুভমেন্ট হোক, যে কোনো পরিস্থিতি হোক, প্রবাসীরা কতটুকু এগিয়ে আসতে পারে সেটা কিন্তু তারা ইতিমধ্যে প্রমাণ করেছে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে প্রবাসীরা এত কিছু করে যাচ্ছে, আপনি দেখেন বাংলাদেশের অর্থনীতির যে চাকা সেটাকে কিন্তু সচল রাখছে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে, এবং বলা হয় যে রেমিটেন্স যদি বাংলাদেশে না আসতো তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি অনেকটাই ধসে পড়তো। এখন যে রিজার্ভ 31.31 বিলিয়ন হয়ে গেছে রিজার্ভের পরিমাণ, সেটা কোত্থেকে আসছে? আপনার গার্মেন্টস সেক্টর থেকে কিন্তু ওইভাবে এখন বিজনেস হচ্ছে না, বা আমদানি রপ্তানি কিন্তু ওইভাবে হচ্ছে না। তাহলে সুতরাং এই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখছে, কিন্তু সেভাবে প্রবাসীদের মূল্যায়ন কিন্তু কোথাও হচ্ছে না। আমরা প্রবাসীরা বারবার বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু এগুলো বলি, বা আমাদের সিনিয়র যারা আছেন বিভিন্ন সময় টেলিভিশন টক শোতে এসে বিভিন্ন বক্তৃতায় সভা সেমিনারে তাদের যে দাবি দেওয়া সেগুলো বলে। সবচেয়ে বড় দাবি যেটা ছিল যে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করার যে বিষয়টা, সেটা নিয়ে হয়তো বা কাজ করতেছে বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে, কাজ করতেছে তারা। এয়ারপোর্টগুলোতে দেখেন কীভাবে হয়রানি করা হচ্ছে নানাভাবে, বিভিন্ন সময় আপনাদের গণমাধ্যমেই কিন্তু এগুলো প্রকাশ হয় যে এয়ারপোর্টে প্রবাসীরা কীভাবে হয়রানির শিকার হয়। তো সরকারের উচিত এইসব জায়গায় কাজ করা এবং প্রবাসীদেরকে আরও দরদ দিয়ে দূতাবাসগুলোতে বিভিন্ন সময় হয়রানির শিকার হয় প্রবাসীরা, তো এই জায়গাগুলোতে কাজ করা সরকারের, তাহলে হয়তো বা প্রবাসীদের যে দেশের প্রতি যে টান মমত্ববোধ সেগুলো আরও বাড়বে।